নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের কেমিক্যাল সার পরিচিতির পর্ব 4। আজকে আমরা আলোচনা করব ইউরিয়া সারকে নিয়ে। এই সার পরিচিতির প্রত্যেকটা ভিডিও তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে কোন সার ছাদ বাগানের জন্য আদর্শ, কোনটা ব্যবহার করব, কোনটা ব্যবহার করলে কি ক্ষতি হবে, পুরো ডিটেলসে জানতে পারবে। তো কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। ইউরিয়া সার সব থেকে ব্যবহৃত নাইট্রোজেন সার হচ্ছে এটাই। এর মধ্যে রয়েছে 46 ভাগ নাইট্রোজেন এবং গাছের বৃদ্ধিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাষিদের সব থেকে গুরুত্বপূর্ণ সার হচ্ছে এটা। দেখো, একদম দুধের মতো সাদা, মোটা মোটা দানা, আবার কখনো ছোট দানারও পাওয়া যায়। এটা ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে। এটা একটা কেমিক্যাল সার। ছাদ বাগানে ইউরিয়ার ব্যবহার খুবই কম হয়। ব্যক্তিগতভাবে আমিও ছাদ বাগানে এই দানা ইউরিয়ার ব্যবহার খুব কম করেছি, যেহেতু এর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি, মানে 46 ভাগ নাইট্রোজেন রয়েছে। এটা টবের মাটিতে একটু বেশি প্রয়োগ হয়ে গেলে অনেক সময় গাছের পাতা পুড়ে যেতে দেখা যায়। এই সার আমরা ছাদ বাগানে টবের গাছে প্রয়োগ করলে সেই টবে থাকা ফুল গাছ বা ফলের গাছের ক্ষেত্রে শুধু পাতায় আসতে পারে, ফল এবং ফুলের পরিমাণ অনেক সময় কমে যেতে দেখা যায়। ছাদ বাগানে আমরা নাইট্রোজেনের সোর্স হিসাবে কি ব্যবহার করব? যেহেতু ইউরিয়া অনেক গাছের ক্ষেত্রে প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায়, তো বায়োভাবে আমরা ব্যবহার করতে পারি সরিষার খোল ভেজানো জল, ভার্মি কম্পোস্ট, গোবর সার, বাদাম খোল, নিম খোল, ব্লাড মিল, হর্ন মিল। এগুলো বায়োভাবে ছাদ বাগানের জন্য একদমই গুরুত্বপূর্ণ নাইট্রোজেনের সোর্স। যদি কেউ বাণিজ্যিকভাবে শাকসবজি চাষ করো, সেক্ষেত্রে ইউরিয়া খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে লাল শাক, পালং শাক, ডাঁটা, লাউ, কুমড়ো, ঝিঙে, শসা, টমেটো, বেগুন, লঙ্কা এই রকম গাছে ইউরিয়া খুব ভালো কাজ করে। গাছের দ্রুত বিকাশ করে এবং খুব তাড়াতাড়ি প্রোডাকশন মার্কেটে নিয়ে আসা যায়। তবে ছাদ বাগানে যে সকল গাছ রয়েছে, যেমন জবা, গোলাপ, অর্কিড, বোগেনভেলিয়া, এই সকল গাছে এই ইউরিয়া দেওয়া থেকে একদম আমাদের বিরত থাকতে হবে। যেহেতু এগুলো পার্মানেন্ট গাছ, দীর্ঘদিন প্রয়োগ করলে মাটিও যেমন খারাপ হবে, ডোজ বেশি কম হয়ে গেলে গাছেরও কিন্তু সমস্যা আসবে। বিশেষ করে তোমরা যারা ক্যাকটাস এবং সাকুলেন্ট করো, তারা কিন্তু ইউরিয়া একদমই প্রয়োগ করবে না। যদি আমাদের এই সার প্রয়োগ করতেই হয় তাহলে টবের গাছকে অবশ্যই ম্যাচিওর হতে হবে এবং গাছের ভেজিটেটিভ গ্রোথের সময়ই কেবল আমরা ব্যবহার করার চেষ্টা করব। এই ইউরিয়ার অল্টারনেট অপশান কিন্তু মার্কেটে রয়েছে, সেটা হচ্ছে এই ন্যানো ইউরিয়া। এটা লিকুইড ফর্মে রয়েছে, যেটা ছাদ বাগানের জন্য কিন্তু সুইটেবল। এখানে রয়েছে 46% নাইট্রোজেন, এখানে রয়েছে মাত্র 4%। সেই দিক থেকে আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারি। এটা যেহেতু আমরা পাতাতে স্প্রে করি, তো মাটি খারাপ হওয়ার কোনো রকমের চান্স নেই। প্রতি লিটার জলের জন্য 2 মিলি, মানে হচ্ছে 40 ফোঁটা 1 লিটার জলে গুলে গাছে আমরা স্প্রে করতে পারি। এটা অবশ্যই গাছের গ্রোথের সময় আমরা প্রয়োগ করব। গাছে ফুল থাকা অবস্থায় বা ফুল ধরার আগে আমরা এই ন্যানো ইউরিয়া বা এই নর্মাল ইউরিয়া ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখবো। চাষিরাও এটা ব্যবহার করতে পারে। ইউরিয়ার বস্তা মাঠে নিয়ে যাওয়া অনেকটাই কষ্টসাধ্য, তার বদলে মার্কেটে এসেছিল এই ন্যানো ইউরিয়া, যাতে চাষিরা সহজেই এটা ক্যারি করে মাঠে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারে। কিন্তু চাষিরা এটা ঠিকঠাকভাবে অ্যাকসেপ্ট করেনি। তারা এখনও পর্যন্ত এই দানাদার ইউরিয়াতেই সন্তুষ্ট রয়েছে, তেমনভাবে মার্কেট করতে পারেনি এই ইফকোর ন্যানো ইউরিয়া। কারণ যে যেটা ব্যবহার করে অভ্যস্ত, সে সেটা থেকে কখনোই বেরোতে পারবে না। চাষিরা প্রথম থেকে এই দানাদার ইউরিয়া ব্যবহার করে আসছে এবং এর মার্কেট ভ্যালু অনেক কম। সরকার অনেক ভর্তুকি দিয়ে রেখেছে এই সারের উপরে। এখান থেকে বেরিয়ে এখানে আসাটা অনেকটাই মুশকিল। চাষিদের প্রয়োজন অল্প খরচে ম্যাক্সিমাম প্রোডাকশন, তো ইউরিয়া সব থেকে বেস্ট অপশন। যদি আমরা ছাদ বাগানে ইউরিয়াকে স্কিপ করতে চাই, ন্যাচারালি ইউরিয়ার অল্টারনেটিভ হিসাবে আমরা ব্যবহার করতে পারি অর্গানিকভাবে এই ফিশ ফার্টিলাইজার। এটা সামুদ্রিক মাছ থেকে তৈরি হয়, ন্যাচারাল সোর্স অফ নাইট্রোজেন। এটা ফল গাছ এবং সবজি গাছেও প্রয়োগ করতে পারি। এই খাবারটি আমি আমার বোগেনভিলিয়া গাছেও প্রয়োগ করে থাকি। এই খাবারটা আমরা দুইভাবে প্রয়োগ করতে পারি। এক হচ্ছে স্প্রে ফর্মে, দ্বিতীয় নম্বর হচ্ছে মাটিতে ড্রেঞ্চ করে। যদি আমরা এটা স্প্রে করে দিই তাহলে 2.5 ml প্রতি লিটার জলে দিতে হবে। মাটিতে যদি আমরা দিই তাহলে 5 ml প্রতি লিটার জলে দিতে হবে। এটা গাছের গ্রোথের সময় দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমরা খুব সহজেই এই ইউরিয়াকে ছাদ বাগানে স্কিপ করতে পারি। তাহলে যেটা দাঁড়াচ্ছে, এই ইউরিয়া সার আমরা কেবলমাত্র মাঠের জমিতে ব্যবহার করব, ছাদ বাগানে এই ইউরিয়া আমরা পুরোপুরি স্কিপ করব।
এই ইউরিয়ার মধ্যে থাকে লবণ। আমরা যদি মাটিতে প্রয়োগ করি তাহলে মাটির মধ্যে লবণ ডিপোজিট হবে এবং একটা সময় পরে গিয়ে এই টবের লিমিটেড মাটি হয়ে যাবে খারাপ। এই মাটির মধ্যে থাকে কিছু উপকারী ছত্রাক, যেমন ট্রাইকোডার্মা, মাইকোরাইজা, কিছু উপকারী ব্যাকটেরিয়া যেমন সিউডোমোনাস, ফ্লোরোসেন্স। এগুলো আমরা এই ইউরিয়া এই টবের লিমিটেড মাটিতে প্রয়োগ করলে তারা ক্ষতিগ্রস্ত হয়, তাদের পরিমাণটা মাটি থেকে আস্তে আস্তে কমে আসে। এর মধ্যে যতটা নাইট্রোজেন আছে আর অন্য কোনো সারের মধ্যে কিন্তু ততটা পরিমাণ নাইট্রোজেন তোমরা পাবে না। গাছকে খুব দ্রুত বৃদ্ধি করে, কিন্তু সবসময় যে দ্রুত বৃদ্ধি হওয়াটা ভালো এমন নয়। অনেক সময় দ্রুত বৃদ্ধি গাছের ক্ষতিরও কারণ হয়ে দাঁড়ায়। আমরা যারা ছাদ বাগানে আছি তারা এই সারটিকে পুরোপুরিভাবে স্কিপ করার চেষ্টা করব। অনেক অল্টারনেটিভ অপশান তোমাদের বলে দিয়েছি, সেগুলো তোমরা অ্যারেঞ্জ করে বাগান করার চেষ্টা করো, দেখো অনেক ভালো রেজাল্ট তোমাদের দেবে। এই ভিডিওর মূল উদ্দেশ্য তোমাদের সারকে চেনানো, কোনটা ব্যবহার করবে কোনটা ব্যবহার করবে না। বাগানে ইউরিয়া ব্যবহার করে যতটা না লাভ হবে তার থেকে অনেক অনেক বেশি ক্ষতি হবে। তো তোমরা প্লিজ এটাকে স্কিপ করে যাবে ছাদ বাগান থেকে। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আজকে চলি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।